প্রধান অ্যাডভোকেট আশিফ শেখী পাপিয়া দেখেন ভাই, এখানে চাঁদাবাজদের ব্যাপারটা ইসলাম গ্রুপের একজন ঘনিষ্ঠ সহচর জামাতের কর্মী সভাতে রাজশাহীতে ছবি সহ পত্রিকা প্রকাশিত হয়েছে যে ইসলাম গ্রুপের একটা ঘনিষ্ঠ সহচর। তাহলে ইসলাম গ্রুপটা কি স্বৈরাচার না? তাহলে স্বৈরাচারের এই ঘনিষ্ঠ সহচরকে জামাত ইসলাম যখন নিয়ে যাচ্ছে, এইটা কিন্তু টক শোয়ের বিষয়বস্তু হচ্ছে না, ওই জাস্ট পত্রিকার ছবিটুকু পর্যন্ত কিন্তু সে আবদ্ধ থাকছে। এটা নিয়ে এনসিপি কোনো কথাবার্তাও কিন্তু বলছে না। আর এইখানে সবচেয়ে খারাপ যে জিনিসটা, যে আমাদের রাজনীতির, আমরা যারা রাজনীতি করি, দেশের কথা ভাবি, আমরা কোনো মানুষের বাচ্চাই মনে করতেছে না আমাদেরকে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম মনে করছে আমরা কুত্তা বিলাই। রাষ্ট্র নিয়ে বেশি ভাবনা তাদেরই, তারা যেটা বলবে ওই কথা আমরা উঠবস করব। মানে এমনভাবে ডিকটেট এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং এমনভাবে তাদের অ্যানালাইসিস শুনলে মনে হচ্ছে যে বাংলাদেশে বাস করছি না কোথায় বাস করছি নিজেই বুঝতে পারছি না। তারপরে এখানে আপনি যেটা বললেন ঘোষণাপত্র, ঘোষণাপত্রের আগে দুটো বিষয় ক্লিয়ার করতে হবে। এনসিপির ভিতরে কোনো শিবির আছে কিনা, এটা এনসিপিকে ক্লিয়ার করতে হবে। আর জামাত ইসলামের ৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভূমিকাটা কি ছিল, সেটা সঠিক ছিল না বেঠিক ছিল, আমার ব্যক্তিগতভাবে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি এই দুটো সংগঠনের প্রতি আমার দাবি থাকবে যে তাদের অবস্থানটা তাদেরকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পরে অবশ্যই ঘোষণাপত্র নিয়ে আমাদের রাজনৈতিক সংগঠন, আমাদের কেন্দ্রীয় নেতারা স্পষ্টভাবে তাদের বক্তব্য আছে যে ঘোষণাপত্রে এত তারিখের ভিতরে, এই মাসের ভিতরে আপনারা করেন। কিন্তু এখানে যার যার দল তার আশ্রয় থাকতে হবে। এই সব জায়গায় বিষয় দেবে যে ডক্টর ফাইজুল্লাহ কি দল করতো, এখন তো বোঝা গেল বিএনপির ভিতরে ঢুকায় রেখে দিল মালয়েশিয়াতে। সারাদিন বিএনপির সমালোচনা করতেছে বিএনপির দাবিদার হয়ে, এই পাপিয়াকে বহিষ্কার করো, হারুনকে বহিষ্কার করো, অমক করো তমক করো, জামাতের বিপক্ষে বলছে এই সেই ৭৭ করে। লাস্ট অফ অল ডক্টর ফাইজুলের ভূমিকাটা কোন জায়গায়, কোন গোড়ার শিকড় আর কোন গাছের আগাছা, জামাত ইসলামের মঞ্চে। এখন যখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ১৫ বছর ছিলাম, সারা পৃথিবীতে এরকমভাবে বিএনপির সাথে জামাতরা বিভিন্নভাবে জড়ায় ছিটায় আছে। আবার ছাত্র শিবির আওয়ামী লীগের সাথে জড়ায় ছিটায় ছিল যে তাদের সাথে চলে ফিরে বসে একটা ভাবসাব নিয়ে নিরাপদে থাকার জন্য। তো এই জড়ানো ছিটানো ভাই জামাত ইসলাম, এই জড়াই ছিটায় সব দলে না রেখে নিজের জিনিস নিজে ক্লোজ করে নিজেরা নেন। যেখানে যে অবস্থায় আছেন নিজেদের ক্লোজ করেন, এই আগাছা দিয়ে অন্য দল নিয়ন্ত্রণ আর অন্য দলে বিশৃঙ্খলা করে বেড়াবেন, আর দায় নিতে হবে সেই সমস্ত দলকে। এইটার ভিতরে আমরা যেতে চাচ্ছি না, এইটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। নতুন বন্দোবস্তের কথা যারা বলে, নতুন কিছু দেখায়, ওই তো শোডাউন দিয়ে গোপালগঞ্জে গেল এক সুরে, ৬৪টা ডিস্ট্রিক্ট গেল আর এক সুরে। ৬৪টা ডিস্ট্রিক্টে হলো এক বক্তৃতা, কক্সবাজারে যে হলো আর এক বক্তৃতা। তাহলে এই যে তাদের পার্থক্য, এই পার্থক্যগুলো, তারপরে এই যে বিমানে এত লট বহর যাওয়া খরচাপাতি, নতুন বন্দোবস্তে আমরা তো হিসাব দিই না, বলে যে আমরা হিসাব দিই না, আমি তো ৩০ বছর থেকে চাঁদা দিচ্ছি, হিসাব নাকি এখন রাষ্ট্রকে দিতে হবে, এনসিপিকে দিতে হবে। তো এনসিপি তো নতুন ৯ মাসের দল, ওরা এখন থেকে রাষ্ট্রের হিসাব দিয়ে আমাদের কাছে প্রতিফলিত করুক যে হ্যাঁ হিসাব দিচ্ছে। নতুন বন্দোবস্তের সব হোতারা হিসাব দিয়ে স্বচ্ছতার বহিঃপ্রকাশ করছে। আমরা ওই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নাম জানতে চাই যে ৫০টা গাড়ির বহন নিয়ে যাওয়ার জন্য ওই মিয়ামিতে অপেক্ষা করে বিনা পয়সা খাওয়ার জন্য এবং তাদের টিপস ধরানোর জন্য। আর জামাত ইসলামকে বলতে চাই, গরিব মানুষের কাছে লাউ, কদু আর সিঙ্গাড়া আর ইয়ানতের পয়সা মুষ্টি চাল নিয়ে খামও দিচ্ছেন, দাওয়াতপত্রও দিচ্ছেন। এইভাবে গেস্ট নিয়ে এসে রাজনীতিকে কলুষিত আর কতদিন করবেন? সঠিক পথে যান, ধর্মকে ধর্মের জায়গায় রাখেন, অপব্যবহার বন্ধ করেন, রাজনীতিতে রাজনীতির মতো করেন, তাহলে বুঝবো যে রাজনীতির হ্যাডও আপনাদের আছে। আর ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করতে গেলে আপনি না পাবেন ধর্ম, না হবে রাজনীতি। ওই ছাগলের ৩ নাম্বার বাচ্চা বেগুনের ঘন্ট হয়েই থেকে যেতে হবে আপনাকে। কোনো পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারছে না, পরিবেশ নিয়ন্ত্রণ করতেও পারছে না, আবার পরিবেশ খারাপ পরিবেশ হওয়ার আগে যে নিয়ন্ত্রণ সেটা হচ্ছে না, ঘটে যাওয়ার পরও নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনি গোপালগঞ্জ বললেন, সেটা দিয়ে আমরা শুরু করি। ওখানে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, স্বাভাবিক কারণে ওইখানে এনসিপি সারা বাংলাদেশে যেভাবে যাচ্ছে ওখানেও যাবে। কিন্তু ঘটনা হচ্ছে ওদেরও একটা বডি ল্যাঙ্গুয়েজ অ্যাডামেন্সিটা এত ব্যাপক আকার ছিল। আর আওয়ামী লীগও ধরেন সারা বাংলাদেশ থেকে যত রকম মানে সন্ত্রাসী ছেলে পেলে নিয়ে অর্গানাইজড হইতে, সেটা তারাও ধরেন এটা সুযোগ হিসেবে একটা গ্রহণ করে তারাও তাদের মতো জানান দেওয়ার চেষ্টা করলো। আর আলটিমেটলি কি হলো যে জুলাই আগস্টের যারা নেতা, যারা জুলাই আগস্টের সমস্ত কৃতিত্ব নিজেদের একক বলে দাবি করে থাকে, তাদের সেদিন যেটা
যান বাঁচাতে যে পরিস্থিতিটার উদ্ভব হলো, এবং ওই উদ্ভূত পরিস্থিতিতে ওটা ছাড়া তো আর বিকল্প কিছু ছিল না। প্রশাসন খুব কৌশল করে সুকৌশলে তাদেরকে যেভাবে হোক সেফ অবস্থায় তাদেরকে যে ফেরত দিল, এইটা নিয়ে রাজনৈতিক গোপালগঞ্জে বিশেষ করে রাজনৈতিক প্রোগ্রাম দেওয়ার আগে ঘোষণাটা কেমন হওয়া উচিত আর প্রস্তুতিটা কেমন থাকা উচিত, এটাও একটা শিক্ষার ব্যাপার তাদের। আর মাঝখান থেকে হলো কি, একটা জায়গায় যখন একটা ঘটনা ঘটে, তখন আমরাও যেমন এগুলো শিকার হয়েছি, একবারে দল করুক না করুক, মত করুক না করুক, দর্শন করুক না করুক, আর মাটির ভিতর শিকড়ও আসামি হয়। তো এরকম ধরেন যে গণপট্টায় আসামির তো আর শেষ হলো না, এবং পুরুষ শূন্য এলাকা মানব শূন্য এলাকায় রূপান্তরিত হলো। তো এই জন্য আমরা রাজনৈতিক সংগঠন যারা করি তাদের খুব সচেতনতার সাথে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করা দরকার, করে আমাদের সেভাবে কর্মসূচি দেওয়া দরকার। আর বাংলাদেশে বেশ চাঁদাবাজি, ধর্ষণ, রেপ, এসব জমি জালিয়াতি, এগুলো ঘটনা এক এক দলের নামে উঠছে। কোথাও উঠছে বিএনপির নামে, কোথাও উঠছে এনসিপির নামে, কোথাও উঠছে জামাত ইসলামের নামে, কোথাও ইসলামী মতবাদের পার্থক্য হওয়ার কারণে মাদানী হুজুরের যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। তারপরে অনেক জায়গায় দেখো পাটগ্রামের ঘটনা যুবদল বলে চালায় দিতে চেষ্টা করলো, প্রথম আলো জরিপে আসলো যে তারা যুবদলের সদস্য পদও তাদের নাই, এরকম ভেগ করে চাপায় দেওয়ারও প্রবণতা আসতেছে। তো এই ঘটনাগুলোকে সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীকে সোচ্চার থাকতে হবে, এবং তারা তাদের দায়িত্ব থেকে এক চুল সরবে না, তাদেরকে সবচেয়ে কঠোর ভূমিকা থাকা দরকার। ঘটনাটা ঘটার সাথে সাথে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের আমলে নিয়ে তাদেরকে মামলা নিয়ে সাথে সাথে আসামি ধরা যাবে, এবং আসামি ধরে ফেলা উচিত, এবং তাকে তার পরবর্তী কার্যক্রম তাদের চালু করা দরকার। তাহলে যখন একটা এক্সাম্পল তৈরি হবে একটা খারাপ কাজে, তখন খারাপ কুমনোবৃত্তি যাদের ভিতরে থাকে তাদের কুমনোবৃত্তিগুলো অন্ততপক্ষে পরিহার করার চেষ্টা তারা করবে, এবং সুপ্ত অবস্থায় থাকবে, এগুলো জাগ্রত অবস্থায় আসবে না যে পরিণতি ওরকম ভয়াবহ হবে। দেখেন এই যে রিমা আর মনির, যে হত্যা করলো রিমাকে, মনিরকে ফাঁসি দেওয়া হলো, দেয়াতে তৎকালীন সময়ে দেখবেন অনেক সমালোচনা করলেও আলটিমেটলি কিন্তু নারী নির্যাতন, ধর্ষণ, স্ত্রী নির্যাতন, এগুলো অনেক ঘটনাগুলো কিন্তু কমে গেছিল। এবং এখন দেখেন এগুলো ডে বাই ডে বাড়ছে। প্রবাসী তার বউ রেখে গেছে, জামাত ইসলামের লোক বাসায় ঢুকে রেপ করে ফেললো, আর এক জায়গায় জমি জালিয়াতি করে নিচ্ছে, কি করছে। আমাদের দৌলতপুরের যুবদলের ছেলে মারা গেল, সেটাও ধরেন, সেটাও একটা পত্রপত্রিকায় আসছে, কিন্তু টক শোয়ের বিষয়বস্তু হয়নি। এখন আপনি এখানে ছাত্রদের কথাই চিন্তা করেন, ছাত্রদেরকে বেছে বেছে ঘটনাগুলোকে নিয়ে ইনভলভ করানো হচ্ছে মিছিল মিটিংয়ে, কিন্তু সকল ঘটনায় নিরপেক্ষভাবে যে তারা বিচার চাচ্ছে তা কিন্তু চাচ্ছে না। আর সবচেয়ে মানে যেটা দুশ্চিন্তার বিষয়, যে ছাত্র সংগঠনদের লেজুর ভিত্তিক হয়ে যাচ্ছে বর্তমান এনসিপির এবং সরকারের। তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে তাদের দাবি দাবা নিয়ে কোনো আন্দোলন কিন্তু নাই। জাতীয় রাজনীতি এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যেখানে যা ঘটছে সেগুলো যেটা মনে হচ্ছে সেগুলোকে নিয়ে তারা রাস্তায় নামছে, আর যেগুলো মনে হচ্ছে না যারা এগুলো আমাদের দরকার নাই, এখানে ভাগাভাগি হয়ে যাচ্ছে কিন্তু ইস্যুকে, সকল ইস্যুতে সমানভাবে তারা কিন্তু নামছে না। এতে বাংলাদেশ একটা মানে এক বিপদের হাত থেকে বাঁচতে যেয়ে মনে হচ্ছে আর এক বিপদের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি, এবং এইখান থেকে আসলে আমরা সবাই দিশাহারা। কারণ এই সরকারকে নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে এই সরকার যেভাবে আসলো, এবং আমরা এখন পর্যন্ত যেভাবে সমর্থন দিয়ে আসছি, কিছু না কিছু কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে অন্ততপক্ষে পজিটিভ তো কিছু দেখাতে হবে, পজিটিভ কিছু করতে হবে, আশার সঞ্চারটা আমাদের ভিতরে করতে হবে। সব জায়গায় নেগেটিভ, নির্বাচন নেগেটিভ, আইন শৃঙ্খলা নেগেটিভ, দ্রব্যমূল্য নেগেটিভ, ছিনতাই ডাকাতি নেগেটিভ, সামাজিক অবক্ষয় নেগেটিভ, সব কিছুতে নেগেটিভ। আর রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখেন, আওয়ামী লীগকে হটানোর জন্য আমরা সবাই এক ছিলাম, কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে এখন আমার কৃতিত্ব বেশি, ওর কৃতিত্ব নাই, ওর কৃতিত্ব বেশি, ওর কৃতিত্ব নাই, ও লুটেরা, আমি হচ্ছে পীর সাহেব, ও হচ্ছে ধর্ষক, আর আমি হচ্ছে ইমাম সাহেব। এই যে প্রবণতা, এতে হচ্ছে কি নিজেদের ভিতর অন্তর্কলহই বলবো আমি, এটা নিজেদের ভিতর অন্তর্কলহে আরও জর্জরিত। এবং আপনি যে স্বৈরাচারকে উৎখাত করে পাঠালেন, আজকে সে তো অট্টহাসি দিবে যে 1 বছর পার হলো না, তোমরা নিজেরা গুতাগুতি করছো, তোমরা নিজেরা লাঠালাঠি করছো, নিজেরাই একজন আরেকজনের বিরুদ্ধচারণ করছো। তো এইটা স্বৈরাচারের অট্টহাসি দেওয়া ছাড়া তো আর আমি কোনো বিকল্প পথ ওদের দেখছি না। তো এই পথটা যত তাড়াতাড়ি পরিহার করা যায়, সরকারের শুভবুদ্ধির উদয় কিভাবে হবে আমি জানি না। শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেব নন, তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের আমি কোনো তাপ উত্তাপই দেখি না, এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে
সামঞ্জস্য রেখে তাদের কোনো কাজ কাম আমি দেখি না। ইউনূস সাহেব যখন একটা নির্বাচনের ঘোষণা দিলেন যে এত তারিখের ভিতরে, এই মাসের ভিতরে আমরা একটা নির্বাচন করব, কিন্তু তার উপদেষ্টাদের ভিতরে বডি ল্যাঙ্গুয়েজ, চলন বলন, কথাবার্তার ভিতরে ওইটাকে সাপোর্ট করে কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখলাম না, এখন পর্যন্ত না। তো নির্বাচন ঘোষণা করলেই তো হবে না। নির্বাচন প্রস্তুতি, নিরপেক্ষ নির্বাচন করার যে সিস্টেম, যে সংস্কার, কোনো কিছুই নাই। মনে হচ্ছে যে সব কিছু নির্বাচনকে পিছিয়ে দিতে পারলে সমাধান। আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি যত দীর্ঘায়িত করবেন ততই মনে হচ্ছে যে মিডিয়া থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু ব্যক্তি একবারে ব্যাপকভাবে সন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু মানুষের প্রত্যাশার বিষয়গুলো তারা কোনোভাবেই দেখছে না। এখন সরকারকে এই জিনিসগুলো নিখুঁতভাবে অবলোকন করে খুব তড়িৎ গতিতে তাৎক্ষণিক নিজেদের অবস্থান, নিজেদের পজিশন এটা বিবেচনা করে তাদের ভূমিকা রাখা উচিত। আর মাইলস্টোনের মতো ঘটনা আর বাংলাদেশের মাটিতে যাতে না ঘটে, এইটা মানুষের জীবন জীবিকার জন্য রাষ্ট্র যে নিরাপত্তা বিধান করে, সেখানে একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ করাকে কেন্দ্র করে এতগুলো শিশু মায়ের কোল থেকে চলে গেল, ঝরে পড়লো অকালে, এইরকম মর্মান্তিক আর দ্বিতীয়বার যাতে না ঘটে, এই জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে সমালোচক। আসলে ছেলেগুলা প্রোটোকল লাগবে কেন? ওরা যদি মনে করে ওদের নেতৃত্বে, ওদের আন্দোলনেই বাংলাদেশের স্বৈরাচার পতন হয়ে গেছে, শেখ হাসিনা ওদের ভয়ে পালায় চলে গেছে, তাহলে গোটা বাংলাদেশই তো ওদের। এখানে একটা চৌকিদারও থাকা উচিত বলে তো আমি মনে করি না। এখানে একটা চৌকিদার কিংবা ওই আনসার ভিডিপিও থাকা উচিত না, কারণ গোটা বাংলাদেশ তো ওদের, গোটা বাংলাদেশের জনসমর্থন ওদের। ওরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কল্পনা করছে নিবন্ধন ছাড়াই। ওরা 64টা ডিস্ট্রিক্টে পার্টির কমিটি করার আগেই রাষ্ট্রীয় ক্ষমতার মতো বেশভূষা, বডি ল্যাঙ্গুয়েজ এবং যে উপদেশগুলা দিচ্ছে সবাইকে, দেশবাসীকে যে সবকগুলা দিচ্ছে, এইটা তো কোনো সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক শিশুর সংগঠন মনে কিন্তু হয় না। তাহলে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ, পুরাতন বন্দোবস্ত তাদের খুবই অপছন্দ। তাহলে এই নতুন বন্দোবস্ত এটা কি? যে সরকারি প্রোটোকল নিয়ে নতুন বন্দোবস্তের ছেলেরা চাঁদাবাজি করে কোথায় যাবে, কোন হোটেলে থাকবে, তার খরচকে দেবে, এই যে বিশাল লটবহর নিয়ে তারা যাচ্ছে, এই আয় ব্যয়ের উৎস কি জনসমক্ষে তারা প্রকাশ করছে? তাদের ওইলিশারা টাকা দিচ্ছে, ওইলিশারের নামও তো আমরা জানতে চাই, যে হঠাৎ করে তাদের এই 3 মাসে এত ওইলিশার জন্মালো কোথা থেকে, ওইলিশারের বৈধ পথে টাকা আসলো কোথা থেকে? সব আওয়ামী লীগের সময় অবৈধভাবে ইনকাম করার টাকা এই সমস্ত নবজাতকদের পিছনে সাবাল্যক করার জন্য খরচা করে বৈধতা পাওয়ার যে চেষ্টা, ওই অবৈধ টাকাগুলোকে, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের বুঝতে সমস্যা হয় না। আপনি জামাত ইসলামের অবস্থা দেখেন, তারা যেখানে সোহরাওয়ার্দী উদ্যানে তারা প্রোগ্রাম করলো, রেস্ট কোর্সের ওখানে, আচ্ছা করলো, ওখানে একটা মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, একটা চেতনা আছে। তাদের গঠনতন্ত্র এবং প্রথমবার গঠনতন্ত্র এই ধরনের জনসভার কিন্তু কোনো লিপিবদ্ধ নাই তাদের, যে গঠনতন্ত্র দল পরিচালনার এই প্রথমবারের মতো। কিন্তু এইটাতে সরকারের কনসেন্ট এবং গোয়েন্দা সংস্থার কনসেন্ট নিয়ে তারা করায় দেখলো। কি কারণে তারা করলো? দেশীয় এবং আন্তর্জাতিকভাবে জানান দিতে, যেখানে তারা অনেক শক্ত। এখানে আলটিমেটলি হলো কি, 50,000 লোক হলে যেই মাঠ ভরে, আমি ধরে নিলাম 3 লক্ষ লোক, বাসায় একটা স্ত্রী একটা সাবাল্যক ভোটার রেখে আসছে, আলটিমেটলি 9 লাখ। আপনি 10 লাখই ধরে ফেলেন, তো 300 সিটে 10 লাখ আপনি ভাগ করেন। কারণ জামাত ইসলাম এমনই একটা সংগঠন, চিড়া মুড়ি খেয়ে, ওদের কর্মী তো না, এরা হচ্ছে কর্মচারী, ওরা নিজেরাও চাঁদা দেয়, আবার ওরা বেতনও পায় তাদের কর্মের জন্য। তাহলে ওদের লিস্টেড, সব লিস্টের বাইরে সাধারণ সমর্থক কেউ কিন্তু ওদের নাই, ফ্লটিং ভোটার ওদের কেউ নাই, আমি দেখিনি। যেহেতু আমার প্রতিপক্ষ সারা জীবনই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে জামাতের সাথে আমার মোকাবেলা করতে হয়, এখন রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করছি, কথা বলছি, এতে গাত্রদাহ হয়, জামাত ইসলামের গাত্রদাহ হয়। তারা অনেক ফেসবুকে ফেক আইডি খুলে অশোভন, অশালীন ভাষায় মন্তব্য করে। আমি অবাক হয়ে যাই যে তাদের ভিতরে, তারা বলে আমাদের ভিতরে নাকি ইসলাম নাই, কিন্তু ইসলামের দলের ভিতরে এত নগ্ন, এত রুচিহীন, এত কুরুচিপূর্ণ বক্তব্য, মন্তব্য তারা যে করে, তারা কোনো পবিত্র মায়ের গর্ভে ছেলেগুলোর যে ছিল 9 মাস, একটা পবিত্র বাবা যে জন্ম দিচ্ছে এদেরকে, আমার ভাবতে অবাক লাগে যে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ, ভাষা এরা কোথা থেকে আসে। এগুলো কিন্তু তাদের একবারে প্রশিক্ষিত। আমি যখনই একটা রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবো, জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক
নাম আমি বলতে চাচ্ছি না, সকালবেলা উঠে আমি তার ফোনটা পাবো। সে মানে পরোক্ষভাবে আমাকে থ্রেটই দেয় যে আপনি যেই কথাটা বললেন আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমরা ব্যাপকভাবে প্রচেষ্টা করব। আমি যে তোমারও ধারণা নাই যে তোমরা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা যে করতেছো, এটা আমি 40 বছর থেকে সাফারার, এবং আমি গন্ডারের চামড়া হয়ে গেছি। তোমাদের ওগুলো কথাবার্তা আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা সত্য, মানুষের জন্য যেটা সত্য, ধর্মের চোখে যেটা সত্য, মানবিকতার কাছে যেটা সত্য, আমি সেই কথাটাই সবসময় বলছি, সবসময় বলবো। এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য। এইটাতে তোমাদের এই থ্রেট আমার কোনো কাজে লাগবে না। তারপর আপনি এখানে দেখেন যে জামাত ইসলামের মহিলাদের যে ব্যাপারটা, একটা মহিলা বিবর্জিত একটা প্রোগ্রাম, তাহলে এখানে 52% মহিলা ভোট। তাহলে মহিলাদের আজকে চিন্তা করা দরকার যে এই দলটা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এই 9 লাখ লোক নিয়ে, সারা বাংলাদেশে 9 লক্ষ লোক নিয়ে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, তাদের কি অবস্থাটা, তাহলে মহিলাদের অবস্থানটা বুঝেন। তারপর তারা যে প্রতিশ্রুতি করলো আমরা ন্যাম ভবনের বাড়ি নেব না, বাড়ি যদি 11 মাসে ওই বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বাড়ি তৈরি করা হয়ে যায়, তো ন্যাম ভবনে না ওঠা তো সেটা পরের কথা। ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তার চেয়েও বড় গাড়ি যদি 10 মাসে পেয়ে যায়, ট্যাক্স ফ্রি গাড়ির তোমাদের দরকার নাই। এখন তারা ধরেই নিচ্ছে যে তারা ক্ষমতায় যাচ্ছে, ধরে নিয়ে বলতেছে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, ন্যাম ভবনের বাসা নেব না, আর পূর্বাঞ্চলের জায়গা নেব না। তো পূর্বাঞ্চলের জায়গা, ন্যাম ভবনের গাড়ি আর ট্যাক্স ফ্রি গাড়ি, ন্যাম ভবনের বাড়ি, এগুলো তো পার্লামেন্টে বসে এমপিদের সকলের সিদ্ধান্ত একটা আসে। দেখেন আওয়ামী লীগ যখন বিতাড়িত হলো, তারা কি বললো যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা। মনে হচ্ছে একবারে জাতির উদ্দেশ্যে বক্তৃতা, জাতি ওনাকে ক্ষমা করার দায়িত্ব দিচ্ছে। আর এখন বাংলাদেশের ভবিষ্যতে ভোট কখন হবে, কি পদ্ধতিতে ভোট হবে, কি পদ্ধতিতে ভোটার হবে, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই। উনি ওসিয়ত করে দিচ্ছেন। এই ওসিয়ত না করে উনি যদি বলতেন যে আমি ধর্মকে নিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করব না, তাহলে এই প্রতিজ্ঞাটা মানুষ ভালোভাবে নিত। তারা যদি বলতো যে আমি বেহেশতের টিকিট বিক্রি করার নাম করে দাঁড়িপাল্লায় ভোট চাবো না, তাহলে এই ওসিয়তটা মানুষ খুব ভালোভাবে নিত। তারা যদি বলতো যে আমরা হচ্ছে এমপি হয়ে আর মন্ত্রী হয়ে আর ক্ষমতায় যাই, বাংলাদেশের নারীরা তাদের যেভাবে চলা বলার যে স্বাধীনতাটা, জনসমাবেশ থেকে আর্টিকেল 36, 37, 38, 39 এগুলো তারা সমানভাবে সাংবিধানিকভাবে ভোগ করবে, এই ওসিয়তটা যদি করতো যে আমরা সেখানে